সেইটা কিভাবে মিডিয়ামটা ডাইরেক্টলি কনস্ট্যান্টের উপরে ডিপেন্ড করে সেটা বলেছিলাম। এখানে আরো একবার দেখানো যাক জিনিসটা, যেটা বলেছিলাম যে অ্যাকর্ডিং টু ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অফ লাইট, the speed in free space is given by root over of mu naught epsilon naught. On the other hand, if I consider the speed of light in some medium, কোন একটা ডাইলেকট্রিক মিডিয়ামে যদি স্পিডটা v হয়, তাহলে that is given by the square root of mu into e, যেখানে মিউটা হচ্ছে ম্যাগনেটিক পারমিএবিলিটি আর এপসিলনটা হচ্ছে ইলেকট্রিক্যাল পারমিটিভিটি। তাহলে what will be the refractive index of the medium? Mediumটা refractive index n is given by c by v। c by v এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে দেখতে পাবে দিস ইজ বেসিক্যালি মিউ বাই মিউ জিরো এপসিলন বাই এপসিলন জিরো। এটাকে আমরা লিখেছিলাম অ্যাজ মিউ আর ইনটু এপসিলন আর। এপসিলন আরটাকে অনেক সময় কে দিয়েও লেখা হয়। এবার যদি একটা নন ম্যাগনেটিক মিডিয়ামের কথা কনসিডার করা হয়, ফর এ নন ম্যাগনেটিক মিডিয়াম এটা তোমার মিউ আরটা ইকুয়াল টু 1, so that implies n equals to square root of the relative permittivity বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, রাইট? এরকম ভাবে আমরা জিনিসটাকে লিখতে পারি। এবার ওয়াটারের কথা কনসিডার করো। ফর ওয়াটারের ক্ষেত্রে যে তোমার কে ভ্যালুটা ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা, তার ভ্যালুটা মোটামুটি ভাবে 81 এর কাছাকাছি। কেমন? স্ট্যাটিক কেসে স্ট্যাটিক যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ফর ওয়াটার ইজ অ্যারাউন্ড 80। তাহলে এইখান থেকে এই ফর্মুলাটা যদি ইউজ করো দেখতে পাচ্ছ যে ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইজ এক্সপেক্টেড টু বি স্কয়ার রুট অফ 80, সো অ্যারাউন্ড 9। ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইনডেক্স এই ফর্মুলাটা থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখতে পাচ্ছি যে এটা প্রায় 9 এর কাছাকাছি। বাট অ্যাকচুয়ালি ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত সেটা আমরা জানি। ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইজ অ্যারাউন্ড 1.33। অর্থাৎ এই ওয়াটার যে ডাইলেকট্রিকটা, এই ডাইলেকট্রিকটা রেসপন্স, এই ডাইলেকট্রিকের প্রপার্টি স্ট্যাটিক ফিল্ডের ক্ষেত্রে যেমন ডাইনামিক ফিল্ডের ক্ষেত্রে, অল্টারনেটিং ফিল্ডের ক্ষেত্রে নিশ্চয়ই সেই রকম নয়, কিছুটা ডিফারেন্ট। আমরা এখানে ডাইনামিক ফিল্ডে, অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ডে কোন একটা ডাইলেকট্রিক মিডিয়ামের রেসপন্স কেমন হয় সেই জিনিসটাই করব। আমরা এখানে দেখাবো যে কোন একটা মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ডিপেন্ডস অন দি ফ্রিকোয়েন্সি। এই যে জিনিসটা আমরা স্টাডি করেছি, যেটা বললাম, এটা হচ্ছে স্ট্যাটিক কেস। যদি একটা অল্টারনেটিং ফিল্ডের কথা কনসিডার করা হয়, একটা অল্টারনেটিং ফিল্ডের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা হবে। অল্টারনেটিং ফিল্ডের ক্ষেত্রে যদি ধরো তোমার ইলেকট্রিক ফিল্ডটা, একটা ইলেকট্রিক ফিল্ডটাকে এরকম ভাবে লেখা যায়, E ইকুয়ালস টু E0 ইনটু e টু দি পাওয়ার মাইনাস I ইনটু ওমেগা ইনটু টি, I ইনটু ওমেগা ইনটু টি। কেমন? এটা তোমার একটা অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করছে। বুঝতেই পারছো। এই অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ডটা অনেক রকম ভাবে পেতে পারি। আমি কোন একটা অল্টারনেটিং সোর্স অফ ইএমএফ যোগ করেছি, অল্টারনেটিং সোর্স অফ ইএমএফ রেখেছি। এবার সেই ইএমএফটা আমি কোন একটা ডাইলেকট্রিক মেটেরিয়ালে অ্যাপ্লাই করেছি, এরকম ভাবে হতে পারে। অথবা কোন একটা ডাইলেকট্রিক মিডিয়ামের মধ্য দিয়ে একটা ধরো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাস করছে, একটা ভিজিবল লাইট বা একটা ইনফ্রারেড ওয়েভ বা তোমার একটা আলট্রাভায়োলেট ওয়েভ পাস করছে। একটা অল্টারনেটিং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে এইরকম একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে এইরকম অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ড থাকে। কাজেই ডাইলেকট্রিক মিডিয়ামটা রেসপন্সটা কেমন হবে সেটা আমরা স্টাডি করতে পারি। এরকম ধরনের একটা রিপ্রেজেন্টেটিভ ইলেকট্রিক ফিল্ড, একটা এরকম ধরনের অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ডের জন্য আমরা দেখাবো যে মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে is basically function of omega। অর্থাৎ এখানে যে ফ্রিকোয়েন্সি অফ দি অ্যাপ্লাইড অল্টারনেটিং ফিল্ড তার উপরে কিন্তু ডিপেন্ড করবে মিডিয়ামটা ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা কত। ন্যাচারালি মিডিয়ামের যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স, সেই রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা উইল বি ফাংশন অফ দি ফ্রিকোয়েন্সি। মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা ফ্রিকোয়েন্সির ফাংশন হবে। মনে করতে পারছো? মিডিয়ামের যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স এটা ফ্রিকোয়েন্সির ফাংশন। কোন একটা প্রিজমের মধ্য দিয়ে যদি একটা হোয়াইট লাইটকে পাস করানো হয়, আমরা দেখেছি এটা ওই ভিবজিওর যে স্পেকট্রাটা, সেই স্পেকট্রা দেয়। ভায়োলেট, ইন্ডিগো, এরকম 7টা কালারে এইটা স্প্লিট করে যায়। তার কারণ বিভিন্ন কালারের জন্য, বিভিন্ন ফ্রিকোয়েন্সির জন্য এই প্রিজমের যে মেটেরিয়াল গ্লাস, সেই গ্লাসের ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা ডিফারেন্ট,
গ্লাসের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেইটা ডিফারেন্ট। কাজেই একই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স এইটা আলাদা হয়। অর্থাৎ ইন জেনারেল যে কোনো মিডিয়ামের ক্ষেত্রে যদি আমরা বলি যে এনটা ফাংশন অফ ওমেগা, যে কোনো মিডিয়ামের জন্য যদি ফ্রিকোয়েন্সিটা ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফ্রিকোয়েন্সিটার ফাংশন হয়, তাহলে সেই মিডিয়ামটাকে আমরা ডিসপারসিভ মিডিয়াম বলে থাকি। সেই মিডিয়ামটাকে আমরা ডিসপারসিভ মিডিয়াম বলে থাকি, রাইট? এবং এই যে ফেনোমেননটা যে তোমার দি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম ভ্যারিজ উইথ দি ফ্রিকোয়েন্সি, এই ফেনোমেননটাকে আমরা ডিসপারশন বলে থাকি। আমরা এখানে এই ডিসপারশন প্রপার্টিটাই স্টাডি করব। ডিসপারশন প্রপার্টিটাই স্টাডি করব। তোমরা এটাকে আরো ডিটেইলে পড়েছো ডিসপারশন বলতে কি বোঝায়। এখানে খেয়াল করে দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে কিভাবে ডিফাইন করা হয়েছে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ ডিফাইন্ড অ্যাজ n equals to c/v। যদি তোমার এই nটা ওমেগার ফাংশন হয়, that implies the velocity is also function of omega, right? The phase velocity of the wave, electromagnetic waveটার যে phase velocity সেইটা ওমেগার ফাংশন, তাই তো হয়। একটা ডিসপারসিভ মিডিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছি যে ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটি একই রকম হয় না। কোন একটা ওয়েভ কোন মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে, যদি সেই মিডিয়ামে ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটি ডিফারেন্ট হয়, পার্টিকুলারলি সেই মিডিয়ামের ফেজ ভেলোসিটিটা যদি ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হয়, তাহলে মিডিয়ামটাকে আমরা ডিসপারসিভ মিডিয়াম বলে এসেছি। এখানে আমরা এই ডিসপারশন টপিকটা স্টাডি করব। ডিসপারশনটাকে ব্রডলি দুটো ভাগে ভাগ করা যায়। এই যে ফেনোমেননটা বলা হলো, এই ফেনোমেননটা বেসিক্যালি ডিসপারশন, এটাকে ব্রডলি দুটো ভাগে ভাগ করা যায়। কি রকম? একটা হচ্ছে নরমাল ডিসপারশন, আর আরেকটা হচ্ছে অ্যানোমেলাস ডিসপারশন। একটা নরমাল ডিসপারশন আর একটা অ্যানোমেলাস ডিসপারশন, ডিপেন্ডিং অন দি ফ্যাক্ট হাউ দি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ভ্যারিজ উইথ ফ্রিকোয়েন্সি। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ফ্রিকোয়েন্সির সাথে কিভাবে ভ্যারি করছে তার উপরে বেস করে এরকম দুটো ভাগে ভাগ করা হয়। ফর নরমাল ডিসপারশনের ক্ষেত্রে কি হয়? নরমাল ডিসপারশনের ক্ষেত্রে দেখা যায় যে as the frequency increases refractive index ইনক্রিজ করে। ফ্রিকোয়েন্সিটা যদি বাড়ে তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বাড়ে, রাইট? আর অ্যানোমেলাস ডিসপারশনের ক্ষেত্রে কি হয়? ঠিক উল্টো জিনিসটা হয়। অ্যানোমেলাস ডিসপারশনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা যদি বাড়ে তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কমে। তাহলে নরমাল ডিসপারশনের ক্ষেত্রে কি বললাম? নরমাল ডিসপারশনের ক্ষেত্রে এটা আচ্ছা, এটা লিখে দরকার নেই, অনেকটা সময় লাগবে। নরমাল ডিসপারশনের ক্ষেত্রে ইনটা ফ্রিকোয়েন্সির সাথে বাড়তে থাকে। ফ্রিকোয়েন্সিটা যদি বাড়ানো হয় তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বাড়বে। অন দি আদার হ্যান্ড অ্যানোমেলাস ডিসপারশনের ক্ষেত্রে কি হয়? উইথ ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিক্রিজেস। এটাকে আমরা ওয়েভলেন্থের টার্মে বলতে পারি। এনটা যদি ওমেগার ফাংশন হয় তাহলে এনটা তোমার ল্যামডারও ফাংশন, বিকজ ওমেগা ইকুয়ালস টু 2 পাই নিউ। আর তোমার নিউটাকে তুমি লিখতে পারো সাম ভি বাই ল্যামডা। কাজেই এটাকে ল্যামডার ফাংশন হিসাবেও রিপ্রেজেন্ট করা যেতে পারে। ফ্রিকোয়েন্সি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ফ্রিকোয়েন্সির ফাংশন, অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ড তার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। অল্টারনেটিভলি আমরা বলতে পারি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা মিডিয়ামের মধ্য দিয়ে প্রপাগেট করছে, তার ওয়েভলেন্থের ফাংশন। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দি মিডিয়াম ইজ এ ফাংশন অফ দি ওয়েভলেন্থ অফ দি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেটিং থ্রু দি মিডিয়াম। কাজে ফ্রিকোয়েন্সিটা বাড়ছে এই কথার অর্থ কি? ল্যামডাটা কমছে। ফ্রিকোয়েন্সি বাড়ছে এই কথার অর্থ হচ্ছে ল্যামডাটা কমছে। তাহলে নরমাল ডিসপারশনে কি বোঝানো হলো? নরমাল ডিসপারশনে আমি বলতে চাইলাম উইথ ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইনক্রিজেস। এটাকে যদি ওয়েভলেন্থের টার্মে বলি তাহলে কি বলবো? উইথ ইনক্রিজ ইন ওয়েভলেন্থটা বাড়ার সাথে সাথে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দি মিডিয়াম ডিক্রিজেস। সাধারণভাবে মিডিয়ামের এটাই একটা গ্রস বিহেভিয়ার। একটা বাল্ক বিহেভিয়ার বলতে পারো। জেনারেল বিহেভিয়ার হচ্ছে এটাই, with increase in wavelength refractive index of the medium decreases। এই জিনিসটাকে আমরা নরমাল ডিসপারশন বলি। On the other hand, there exists a narrow range
অফ ফ্রিকোয়েন্সি বা ন্যারো রেঞ্জ অফ ওয়েভলেন্থ, যেখানে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের বিহেভিয়ারটার মধ্যে একটা অ্যানোমালি অবজার্ভ করা যায়। একটা ন্যারো ব্যান্ড অফ ওয়েভলেন্থ বা একটা ন্যারো ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সিতে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ডিফারেন্টলি বিহেভ করে। এই পার্টিকুলার রেঞ্জটাতে উইথ ইনক্রিজ ইন ওয়েভলেন্থ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কমে না, রেদার এটা বাড়তে থাকে, বা উইথ ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা তোমার কমতে থাকে। এই ফেনোমেননটাকে আমরা অ্যানোমেলাস ডিসপারশন বলি। আমাদের এখানে আমরা এই দুটো ডিসপারশন নিয়ে ডিটেইলে স্টাডি করব। এখানে কিভাবে ভ্যারি করে সেইটা দেখানো আছে, দেখতে পারো। বিহসের বই থেকে জিনিসটাকে নেওয়া হয়েছে। এই দিক বরাবর এক্স অ্যাক্সিস বরাবর আমরা ওয়েভলেন্থ অফ ইনসিডেন্ট রেডিয়েশনটাকে রিপ্রেজেন্ট করেছি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দি মিডিয়াম সেইটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। দেখতে পাচ্ছ উইথ ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি, উইথ ইনক্রিজ ইন ওয়েভলেন্থ, ওয়েভলেন্থটাকে যখন বাড়াচ্ছ তখন কি হচ্ছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কমছে, একটা মনোটনিক ডিক্রিজ কমছে। ঠিক একই রকম ভাবে তোমার এই যে রেঞ্জটা দেখছো, এই রেঞ্জে যখন ওয়েভলেন্থটা বাড়ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কমছে। এই দুটো কিন্তু নর্মাল বিহেভিয়ার মার্ক করা রয়েছে, এটা নর্মাল ডিসপারশন। এই যে বিহেভিয়ারটা দেখতে পাচ্ছ, এই বিহেভিয়ারটা হচ্ছে নর্মাল ডিসপারশন। কিন্তু এই ড্যাশড লাইনের মধ্যবর্তী যে জায়গাটা দেওয়া রয়েছে, এই যে রেঞ্জটা, এই রেঞ্জে যে ওয়েভলেন্থটা আছে, সেই রেঞ্জে ওয়েভলেন্থটাকে যদি ভ্যারি করানো হয় উইথ ইনক্রিজ ইন ওয়েভলেন্থ, দেখতে পাচ্ছ ফ্রিকোয়েন্সিটা ওয়েভলেন্থটা বাড়ার সাথে সাথে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বাড়তে থাকছে। এই বিহেভিয়ারটাকে আমরা অ্যানোমেলাস বিহেভিয়ার বা অ্যানোমেলাস ডিসপারশন বলি। এইটা কেন হয় সেটা আমরা পরে স্টাডি করব। জাস্ট দু এক কথা যদি বলতে হয় তাহলে এটাই বলা হবে যে মিডিয়ামের মধ্য দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা পাস করছে, সেই মিডিয়ামের কনস্টিটিউয়েন্ট অ্যাটম, মলিকিউল, এইগুলোর কিছু অ্যাবজর্পশন ব্যান্ড থেকে থাকে। অর্থাৎ একটা সার্টেন ওয়েভলেন্থ বা তার আশেপাশে কিছু ওয়েভলেন্থ রেঞ্জ এইখানে যে অ্যাটম মলিকিউল গুলো রয়েছে তারা অ্যাবজর্ব করে নিতে পারে। যদি এইরকম কোনো অ্যাবজর্পশন ব্যান্ড থেকে থাকে এই ওয়েভলেন্থ রেঞ্জের মধ্যে, তাহলে সেই ব্যান্ড রিজিয়নটাতে এইরকম ধরনের অ্যানোমেলাস ডিসপারশন দেখা যায়। এটাই পরিষ্কার হয়েছে কি বললাম? ইন্ট্রোডাকশনটা পরিষ্কার? কোন প্রশ্ন? ডিসপারশন বলতে কি বোঝায়, নর্মাল ডিসপারশন কি, অ্যানোমেলাস ডিসপারশন কি, এটা বুঝেছো। এবং স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ডে একটা ডাইরেক্ট্রিক মেটেরিয়ালের রেসপন্স যা, অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ডে মেটেরিয়ালটার রেসপন্সটা সেরকম নয়, এটা ডিফারেন্টলি রেসপন্ড করে। এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? প্রসিড করি। তোমরা একটা এক্সপেরিমেন্ট করেছিলে মনে আছে সেমিস্টার 2 তে, ডিসপারশনের একটা এক্সপেরিমেন্ট, প্রিজমের মধ্যে দিয়ে লাইট পাঠিয়ে বিভিন্ন ওয়েভলেন্থকে পাঠিয়ে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মেজার করেছো। এবার সেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে ল্যামডার ফাংশন হিসেবে প্লট করেছো, বা বোধহয় তোমরা 1/λ² এর ফাংশন হিসেবে প্লট করেছিলে নাকি? হ্যাঁ স্যার। করে দেখেছো যে ডিসপারসিভ পাওয়ার কেমন হয় বা ডিসপারশন ফেনোমেননটা কেমন হয় সেটা দেখেছো। আমাদের এখানে গ্রাফটার সাথে হয়তো মেলাতে নাও পারো, তার কারণ আমরা এখানে যে গ্রাফটা দেখাচ্ছি সেটা কিন্তু 1/λ² এর টার্মে নয়, রাদার ল্যামডার সাথে ভেরিয়েশনটা কেমন সেটাকে দেখাচ্ছি। তোমাদের কাছে যদি ডেটাটা থেকে থাকে তোমরা সেই ডেটাটাকে নিয়ে এরকম একটা অ্যানালিসিস করে দেখতেই পারো, তাহলে আমি হোপফুল যে এরকম ধরনের একটা বিহেভিয়ার অবজার্ভ করতে পারবে আর কি। তোমাদের খাতায় যদি সেই ডেটাগুলো থেকে থাকে তাহলে এজ এ ফাংশন অফ ল্যামডা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে প্লট করে দেখো, এরকম ধরনের একটা বিহেভিয়ার নিশ্চয়ই পাবে। এবার এটা হচ্ছে ইন্ট্রোডাকশন যেটা বললাম প্রথমে। এবার প্রশ্নটা হচ্ছে হাউ ডু উই ফিট দিস অবজারভেশন, হাউ ডু উই ফিট দিস রেজাল্ট। আমরা এক্সপেরিমেন্টালি যে রেজাল্টটা পাচ্ছি, যে বিহেভিয়ারটা এখানে দেখানো হয়েছে, সেইটাকে কিভাবে এক্সপ্লেন করা যায়। এই যে পার্টিকুলার রেঞ্জটা দেখতে পাচ্ছ, বা এই যে রেঞ্জ যেখানটা অ্যানোমেলাস বিহেভিয়ার দেখাচ্ছে, এই নর্মাল ডিসপারশন এবং অ্যানোমেলাস ডিসপারশন, এই বিহেভিয়ার গুলোকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি। দেয়ার ওয়্যার সেভারেল অ্যাটেম্পটস, বেশ কতগুলো অ্যাটেম্পট ছিল, তার মধ্যে খুব প্রিলিমিনারি একটা অ্যাটেম্পট হচ্ছে এম্পিরিক্যাল অ্যাটেম্পট। হ্যাঁ, এম্পিরিক্যালি একটা ফর্মুলা ডেভেলপড হয়েছিল হুইচ উই নো অ্যাজ দি কোচিস ফর্মুলা। এটাকে কোচিস ফর্মুলা বলা হয় বা কোচিস রিলেশন বলা হয়। তোমরা এটা পড়ে এসেছো, দেখে এসেছো যে তোমার
এম্পেরিক্যালি যে ডেটা পয়েন্ট গুলো রয়েছে সেইগুলোকে যদি ফিট করানো হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ভার্সাস ওয়েভলেন্থ যে ডেটা পয়েন্ট গুলো রয়েছে সেই ডেটা পয়েন্ট গুলোকে যদি একটা ফর্মুলার সাথে ফিট করা হয়, তে ফিট টু দি ফর্মুলা লাইক দিস: n equals to a plus b by lambda square plus c by lambda to the power 4 and so on। এখানে এ বি সি এইগুলো কনস্ট্যান্টস যেগুলো কিনা মিডিয়ামের উপরে ডিপেন্ড করে। আর যত আমরা হায়ার অর্ডারে যাব তত এদের যে রিলেটিভ ম্যাগনিটিউড সেইটা কমতে থাকবে বাই সেভারেল অর্ডার অফ ম্যাগনিটিউড। অর্থাৎ এর যে ভ্যালুটা সেটা থেকে বি এর যে ম্যাগনিটিউড সেটা অনেকটা কম, মানে হায়ার অর্ডার টার্মগুলোর কন্ট্রিবিউশনটা কমতে থাকে। এটাই তো, এটা একটা খুব ফেয়ার অ্যাপ্রক্সিমেশন যে তোমার এই সি বাই ল্যামডা টু দি পাওয়ার 4 এই টার্মটাকে ইগনোর করা। তোমরা ইনফ্যাক্ট এটা করেই এসেছো, সি বাই ল্যামডা টু দি পাওয়ার 4 এই টার্মটাকে যদি ইগনোর করা হয় তাহলে জিনিসটাকে লেখা যেতে পারে অ্যাজ n ইকুয়ালস টু a প্লাস b বাই ল্যামডা স্কয়ার। সাধারণভাবে কচি রিলেশন বা কচি ফর্মুলা বলতে আমরা এই ফর্মুলাটাকেই বুঝি, n ইকুয়ালস টু a প্লাস b বাই ল্যামডা স্কয়ার। তো এমনিতে ফর্মুলাটা ভালোই, তার কারণ ইট ক্যান এক্সপ্লেন দি নর্মাল ডিসপারশন। নর্মাল ডিসপারশন যে রিজিয়নটা রয়েছে সেটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারে। এই যে রিজিয়নটা দেখতে পাচ্ছ এখানে যেটাকে মার্ক করে রাখা হয়েছে, এই নর্মাল ডিসপারশন রিজিয়নটাকে সুন্দরভাবেই এক্সপ্লেন করা যায়, কিন্তু কোনোভাবেই আমরা এই অ্যানোমালাস ডিসপারশন এই বিহেভিয়ারটাকে এক্সপ্লেন করতে পারি না। তাহলে আমাদেরকে আরো বেটার ফর্মুলা দেখতে হবে। একটা রাফ চেক করার জন্য যেটা বলতে পারি এখানে, যে এ আর বি এই দুটোই তো পজিটিভ কনস্ট্যান্টস, এ এবং বি এই দুটোই পজিটিভ কনস্ট্যান্ট। কাজেই তোমার ল্যামডাটা যদি বাড়ে, এখান থেকে দেখতে পাচ্ছ ল্যামডাটা যদি বাড়ে তাহলে কি এনটা কমবে, n equals to a plus b by lambda square। a আর b দুটোই পজিটিভ কনস্ট্যান্ট which depend on the medium। তো ল্যামডাটা যদি বাড়ে তাহলে ভেরি ন্যাচারাল ফ্রম দিস ইকুয়েশন যে এনটা কমতে থাকবে। অর্থাৎ পঁচিশ রিলেশনটা নর্মাল ডিসপারশন বিহেভিয়ারটাকে স্যাটিসফ্যাক্টরিলি এক্সপ্লেন করতে পারে, বাট ইট ক্যান নট এক্সপ্লেন দি অ্যানোমালাস ডিসপারশন। অ্যানোমালাস ডিসপারশনটা কোনোভাবেই এখান থেকে এক্সপ্লেন করা যায় না। তাহলে আমাদের একটা নিশ্চয়ই বেটার ফর্মুলার দিকে যেতে হবে। সেই বেটার ফর্মুলাটা ইজ ডিউ টু সেলমায়ার। এই ফর্মুলাটাকে সেলমায়ার ফর্মুলা বলা হয়। হ্যাঁ, সেলমায়ার ফর্মুলাটা কেমন? সেলমায়ার ফর্মুলাটা, কচি ফর্মুলাটা যেমন কোনো থিওরিটিক্যাল বেসিস ছিল না, এটা বললাম যেটা এম্পিরিক্যাল এক্সপেরিমেন্টাল ডেটা গুলোকে এই ফর্মুলার সাথে ফিট করালে দেখানো যায় যে এটা স্যাটিসফ্যাক্টরিলি ফিট করে। মানে অ্যাজ সাচ কচিস ফর্মুলার কোনো থিওরিটিক্যাল বেসিস নেই আর কি। বাট সেলমায়ার্স ফর্মুলা তার একটা থিওরিটিক্যাল বেসিস রয়েছে, কতগুলো অ্যাজাম্পশনের উপর বেস করে একটা অ্যানালিটিক এক্সপ্রেশন ডিরাইভ করে ফেলা যায়। A dispersion formula of general application was first derived by Sellmaier, and it is based on the elastic solid theory of metal। এই কথাটা বোধহয় ভুল আর কি, ইলাস্টিক সলিড থিওরি অফ লাইট নয়, ইলাস্টিক সলিড মানে ইলাস্টিক থিওরি অফ সলিড বলতে পারো। অ্যাজাম্পশনটা হচ্ছে এটাই, যেটা আমরা ল্যাটিস ভাইব্রেশন পড়ার সময়ও দেখে এসেছি, যে কোনো একটা মিডিয়ামে যে অ্যাটম মলিকিউল গুলো আছে, কোন মিডিয়ামে যে কনস্টিটিউয়েন্টস গুলো রয়েছে, দে আর ইলাস্টিক্যালি বাউন্ড and naturally they are capable of vibrating with some natural frequency। একটা মিডিয়ামের মধ্যে যে অ্যাটম মলিকিউল গুলো রয়েছে তারা ইলাস্টিক বিহেভিয়ার শো করে, অর্থাৎ ওই যে সেই স্প্রিং লাইক স্ট্রাকচার দেখিয়েছিলাম সেই ধরনের স্ট্রাকচার এক্সিবিট করে। অর্থাৎ এই মিডিয়ামটার একটা সার্টেন ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করার টেন্ডেন্সি থাকবে। যদি এর মধ্যে দিয়ে আমরা দেখেওছি না যে ল্যাটিস ভাইব্রেশন করার সময় মিডিয়ামের মধ্যে দিয়ে যদি কোনো অ্যাকাউস্টিক ওয়েভ পাস করে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাস করে, তাহলে মিডিয়ামটার মধ্যে এরকম ধরনের ভাইব্রেশন অ্যারাইজ করতে পারে। তো আন্ডার দি অ্যাকশন অফ ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দি পার্টিকেলস ক্যান আন্ডারগো ফোর্সড অসিলেটরি মোশন। আমরা ফোর্সড অসিলেটরি মোশনের থিওরি থেকে দেখেছি যে যদি অ্যাপ্লাইড পিরিয়ডিক ফ্রিকোয়েন্সিটা অ্যাপ্লাইড পিরিয়ডিক ফোর্সে ফ্রিকোয়েন্সিটা বডির বা সিস্টেমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে যায়, উই হ্যাভ দি রেজোনেন্স। সেক্ষেত্রে রেজোনেন্স হয় এবং তোমার বেসিক্যালি এটা অ্যাবজর্ব হবে, এনার্জি অফ দি এনার্জি ইম্পার্টেড বাই দি ফোর্সড অসিলেশন, এনার্জি ইম্পার্টেড বাই দি পিরিয়ডিক ফোর্স সেইটা অ্যাবজর্ব হবে। যদি ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ওয়েভলেন্থটা
বা ফ্রিকোয়েন্সিটা এই ডাইরেক্ট্রিক মেটেরিয়ালের যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি রয়েছে তার সাথে সমান হয়, তাহলে কি হবে, তাহলে রেজোনেন্স অকার করবে এবং এনার্জিটা অ্যাবজর্বড হবে। ইট উইল কজ এ চেঞ্জ ইন দি ভেলোসিটি অফ দি ইএম ওয়েভ। তো এই থিওরির উপর বেস করে, এই অ্যাজাম্পশনটার উপর বেস করে শেলমায়ার এইরকম একটা ফর্মুলা ডিরাইভ করেছিলেন, n স্কয়ার ইকুয়ালস টু দিস, এরকম ধরনের একটা ফর্মুলা ডিরাইভ করেছিলেন। ইনফ্যাক্ট তোমরাও এটা ডিরাইভ করতে পারো, খুব ঝামেলার কিছু নয়, এইরকম একটা ফর্মুলা দেখো চেষ্টা করে ডিরাইভ করতে পারছো কিনা। আজকে থিওরিটা হয়ে গেলে একবার চেষ্টা করে দেখতে পারো। এরকম একটা ফর্মুলা, হ্যাঁ, সাম এ জিরো ল্যামডা স্কোয়ার ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা জিরো স্কোয়ার। ধরে নাও যে তুমি সিস্টেমটার কথা কনসিডার করছো, সেই সিস্টেমটার একটা মাত্র অ্যাবজর্পশন ওয়েভলেন্থ রয়েছে, সেই সিস্টেমটার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি একটা নির্দিষ্ট, যার করেসপন্ডিং ইকুইভ্যালেন্ট ওয়েভলেন্থটা হচ্ছে ল্যামডা জিরো। কি বললাম, যে ডাইলেকট্রিক মিডিয়ামটার মধ্য দিয়ে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রপাগেশনের কথা কনসিডার করছো, সেইটার অ্যাবজর্পশন ওয়েভলেন্থটা ধরে নাও ল্যামডা জিরো, অর্থাৎ সেই মিডিয়ামটার ন্যাচারাল ভাইব্রেশনটা সাম নিউ জিরো ফ্রিকোয়েন্সিতে অকার করে, যার ইকুইভ্যালেন্ট অপটিক্যাল ওয়েভলেন্থটা হচ্ছে ল্যামডা জিরো। ওকে, তাহলে দেখানো যায় যে রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ দি মিডিয়াম ইজ গিভেন বাই দিস এক্সপ্রেশন n স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস a0 প্লাস ল্যামডা স্কয়ার ডিভাইডেড বাই ল্যামডা স্কয়ার মাইনাস ল্যামডা জিরো স্কয়ার। এইখানে আমরা যদি ধরে নিই যে মিডিয়ামটার একাধিক অ্যাবজর্পশন ওয়েভলেন্থ রয়েছে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে সমস্ত অ্যাবজর্পশন ওয়েভলেন্থ গুলোর কথা কনসিডার করতে হবে। এই জন্য এখানে তোমার এইরকম ধরনের একটা সামেশন অ্যাপিয়ার করবে। there are different absorption wavelengths কোন একটা মিডিয়ামের, তো নট নেসেসারিলি একটা মাত্র অ্যাবজর্পশন ওয়েভলেন্থ রয়েছে, একাধিক অ্যাবজর্পশন ওয়েভলেন্থ থাকতে পারে। এখানে এই ইকুয়েশনটার মধ্যে, 4 নম্বর ইকুয়েশনটার মধ্যে সমস্ত অ্যাবজর্পশন ওয়েভলেন্থ গুলোকে কনসিডার করা রয়েছে। আর এই কে যেটা, সেটা হচ্ছে তোমার জাস্ট এই প্রপোর্শনাল কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট দ্যাট করেসপন্ডস টু kth মোড অফ অসিলেশন। তো এখান থেকে একটা জিনিস কি পরিষ্কার, মানে ডিফারেন্সটা অবজার্ভ করতে পারছো 25 ফর্মুলার সাথে ডিফারেন্সটা? 25 ফর্মুলাটা কি ছিল? 25 ফর্মুলাটা ছিল n স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b বাই ল্যামডা স্কয়ার, নাকি? হ্যাঁ স্যার। ঠিক বলছো? সবাই ঠিকঠাক দেখেছো? কি ছিল? n ছিল, তাই না? n ছিল, তাহলে তাহলে সবাই হ্যাঁ বলবে। আমি এখানে একটু জিনিসটা ডিসকাস করে নিই। যদি তোমার এটা দেখাতে পারো যে এনটা বেসিক্যালি a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, তাহলে এন স্কোয়ার সমান কত হওয়া উচিত বলো তো? এন স্কোয়ার সমান কত? a স্কোয়ার প্লাস 2ab বাই ল্যামডা স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ল্যামডা টু দি পাওয়ার 4, রাইট? এরকম ভাবে লেখা যায়। তো ন্যাচারালি বি স্কোয়ার যে টার্মটা, সেটা তো অনেকটাই ছোট। এটা এটা কি বললাম, এটা ছোট, বিটা আরো ছোট, কাজে বি স্কোয়ারটা আরো ছোট। তাহলে এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি কিভাবে লিখতে পারি? অ্যাজ a স্কোয়ার প্লাস 2ab বাই ল্যামডা স্কোয়ার। কাজে এটা কি তোমার অফ দি ফর্ম a প্রাইম প্লাস b প্রাইম বাই ল্যামডা স্কোয়ার, বুঝলে কি? 25 ফর্মুলাটা আমরা এইরকম ফর্মে লিখি। 25 ফর্মুলাটা n ইকুয়ালস টু a প্লাস b বাই ল্যামডা স্কয়ার ফর্মে লিখি, বা n স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b বাই ল্যামডা স্কয়ার ফর্মে লিখি, খুব বিশাল কিছু ডেভিয়েট করে না। ওকে, অবশ্যই এখানে যে a ভ্যালুটা লেখা হয়েছে, এই ভ্যালুটার ম্যাগনিটিউড তার সাথে সমান নয়, বা এখানে যে b ভ্যালুটা লেখা হয়েছে, এই b ভ্যালুর ম্যাগনিটিউড তার সাথে সমান নয়, কিন্তু ফর্মটা তো এইরকম। n এর ফর্মটা যদি a প্লাস b বাই ল্যামডা স্কয়ার হয়, দেখতে পাচ্ছ যে টু এর ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন n স্কয়ারটা ফর্মটাও কিন্তু এইরকমই, a প্লাস b বাই ল্যামডা স্কয়ার এইরকম ফর্ম। কনভিন্স সবাই? এরকম ভাবে লিখতেই পারি। বিভিন্ন জায়গাতে দেখবে, সেই জন্য 25 ফর্মুলাকে এরকম n স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b বাই ল্যামডা স্কয়ার এইরকম ফর্মে লেখা হয়েছে। এটাই তো এখানে। তাহলে তফাৎটা বুঝতে পারছো যে শেলমায়ার্স ফর্মুলার সাথে 25 ফর্মুলাটা কিন্তু একটা বেশ বড়সড় ডিফারেন্স রয়েছে।
অ্যাপারেন্টলি কি মনে হচ্ছে বলতো, ডিফারেন্সটা কোথায়? অ্যাপারেন্টলি ডিফারেন্সটা বুঝতে পারছো কোথায় আছে ডিফারেন্সটা? এই জায়গাটার দিকে তাকিয়ে দেখো। আমি যে শেলমায়ার্স ফর্মুলাটা লিখলাম, শেলমায়ার্স ফর্মুলার সেকেন্ড টার্মে ডিনোমিনেটরটার দিকে তাকিয়ে দেখো, হোয়াট হ্যাপেন্স ফর ল্যামডা ইকুয়ালস টু ল্যামডা কে? দিস টার্ম গেটস ডাইভার্জড, না? এই টার্মটা ডাইভার্জ করে যায়। তাহলে এখান থেকে দেখো ল্যামডাটা যত ল্যামডা কে এর দিকে অ্যাপ্রোচ করছে, মানে অ্যাবজর্পশন ব্যান্ডের কাছাকাছি যদি থাকি, তাহলে এন স্কয়ার ভ্যালুটা বড় হতে থাকে। অর্থাৎ সামহাও সামহাও এখানে কিন্তু এই অ্যানোমেলাস বিহেভিয়ারটা কিছুটা হলেও রিফ্লেক্টেড হচ্ছে এই ফর্মুলার মধ্যে। অ্যানোমেলাস ডিসপারশন, এই এই যে ফিনোমেননটা, এটা কিছুটা হলেও মোটা মানে অ্যাপিয়ার করছে আর কি, যেটা কোনোভাবেই কিন্তু পিকচারের মধ্যে ছিল না ইন কোচিস ফর্মুলা। কোচিস ফর্মুলাটার মধ্যে এই অ্যানোমেলাস এই ডিসপারশন এই বিহেভিয়ারটা কোনোভাবেই ছিল না। বাট শেলমায়ার্স ফর্মুলার মধ্যে এই বিহেভিয়ারটা কিছুটা দেখতে পাচ্ছ। শুধু তাই নয়, আমরা কিন্তু শেলমায়ার্স ফর্মুলা থেকে কোচিস ফর্মুলাটাতে যেতেও পারি আর কি। শেলমায়ার্স ফর্মুলা থেকে কোচিস ফর্মুলাটা ডিরাইভ করতে পারি। শেলমায়ার্স ফর্মুলাটা ধরে নাও যে তোমার একটা মাত্র এ রয়েছে, রেজোনেন্স রয়েছে, একটা মাত্র অ্যাবজর্পশন ওয়েভলেন্থ রয়েছে। অর্থাৎ আমরা শেলমায়ার্স ফর্মুলাটাকে এরকম ফর্মে লিখতে পারি, যেটা একটু আগে দেখালাম। আহ, এইরকম ফর্মে লিখে ফেলতে পারি যদি একটা মাত্র রেজোনেন্স ওয়েভলেন্থের কথা কনসিডার করি, একটা মাত্র ন্যাচারাল ফ্রিকোয়েন্সির কথা কনসিডার করি, শেলমায়ার্স ফর্মুলাটাকে এই ফর্মে লিখে ফেলা যায়। এখন নর্মাল ডিসপারশনটা কোথায় হয় আমরা দেখলাম। নর্মাল ডিসপারশনটা হয় সেই ল্যামডাতেই যে ল্যামডাটা তোমার এই অ্যাবজর্পশন ব্যান্ডটা থেকে অনেকটা দূরে রয়েছে। আগে ছবিটা মনে করো, গ্রাফটার কথা মনে করো। নর্মাল ডিসপারশনটা সেই রিজিয়নই দেখা যায় যে রিজিয়নে ল্যামডাটা ল্যামডা জিরো থেকে ওয়াইডলি ডেভিয়েট করে। তাহলে ফর নর্মাল ডিসপারশন ল্যামডা মাইনাস ল্যামডা জিরো, মানে ডিফারেন্স দিয়েও বলা যেতে পারে, ল্যামডা মাইনাস ল্যামডা জিরো এইটা কিন্তু লার্জ, এই ডিফারেন্সটা ভেরি লার্জ। ওকে, নর্মাল ডিসপারশন যখনই আমরা কনসিডার করব, এই আইডিয়াটা এই ধারণাটা মাথায় যেন থাকে। তাহলে আগের ফর্মুলাটাকে এ করতে থাকো, ডিরাইভ করো। এন স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস এ জিরো, আর সেকেন্ড টার্মে ডিনোমিনেটরটাকে ল্যামডা স্কয়ার দিয়ে ডিভাইড করে দাও। যেটা হয় সেটা হচ্ছে এইরকম, ল্যামডা জিরো স্কয়ার বাই ল্যামডা স্কয়ার। একটা বাইনোমিয়াল এক্সপানশন করে ফেলো, মাইনাস ওয়ান, তো ওয়ান প্লাস এই জিরো, ওয়ান প্লাস বাইনোমিয়াল এক্সপানশন করলে কি হয়, ল্যামডা জিরো স্কয়ার প্লাস ল্যামডা স্কয়ার। আমরা যদি আরো হায়ার অর্ডার টার্মগুলোকে ইগনোর করি, হ্যাঁ, হায়ার অর্ডার টার্মগুলোকে যদি ইগনোর করে দিই, তাহলে এই জায়গাতে এসে টার্মিনেট করে দিতে পারি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে একটা টার্ম কি ওয়ান প্লাস এ জিরো, সেটাকে এ বললাম। আর আরেকটা টার্ম হচ্ছে এ জিরো ইন্টু ল্যামডা জিরো স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার, সেটাকে বি বললাম। তাহলে দেখতে পাচ্ছি যে এই স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। তাহলে এরকম ভাবে আমরা শেলমায়ার্স ফর্মুলা থেকে কোচিস ফর্মুলাটাতে চলে আসতে পারি। যদিও মোটামুটি ভাবে মানে শেলমায়ার্স ফর্মুলাটা দেখতে পাচ্ছি যে নর্মাল ডিসপারশনটাকে এক্সপ্লেন করে, অ্যানাবেলাস ডিসপারশনটা মোটামুটি ভাবে এই পিকচারের মধ্যে আসে। কিন্তু এই যে তোমার ভ্যারি করছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা, ল্যামডার সাথে ভ্যারি করছে, সেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা যখন তুমি ল্যামডাটাকে বাড়াচ্ছ, তার সাথে বাড়তে থাকছে ওই অ্যাবজর্পশন ব্যান্ডে, সেটা খুব পরিষ্কার নয় এই ফর্মুলাটাতে। তো ইট রিকোয়ার্স ফার্দার ডেভেলপমেন্ট। আমরা যে অবজারভেশনটা পেয়েছি, যে এক্সপেরিমেন্টাল রেজাল্টটা পেয়েছি রিগার্ডিং দি ভেরিয়েশন অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এজ এ ফাংশন অফ ওয়েভলেন্থ, সেইটাকে এখন পর্যন্ত দু রকম ভাবে এক্সপ্লেন করার চেষ্টা করা হবে। একটা হচ্ছে কোচিস ফর্মুলা, আর একটা শেলমায়ার্স ফর্মুলা। কোচিস ফর্মুলাটাতে আমরা দেখলাম শুধুমাত্র নর্মাল বিহেভিয়ারটাকে এক্সপ্লেন করতে পারছি, অ্যানামিলাস বিহেভিয়ারটা কোনোভাবেই আসছে না। শেলমায়ার্স ফর্মুলাটা ইমপ্রুভড ইন দা সেন্স যে এটা পিছনে একটা থিওরি রয়েছে, সেই থিওরিটা দিয়ে এই ফর্মুলাটাকে ডিরাইভ করা হয়েছে। এর পাশাপাশি এখানে যে রেজোনেন্স ওয়েভলেন্থ রয়েছে, অ্যাবজর্পশন ওয়েভলেন্থ রয়েছে, সেই আইডিয়াটাকে দেখানো যাচ্ছে। সেই আইডিয়াটা এর মধ্যে অ্যাপিয়ার করছে, যদিও অ্যানোমেলাস বিহেভিয়ারটাকে খুব পরিষ্কারভাবে আমরা এক্সপ্লেন করতে পারছি না।
নর্মাল বিহেভিয়ারটাকে এক্সপ্লেন করা যাচ্ছে অ্যাজ ইট ওয়াজ ডান বাই পঁচিশ ফর্মুলা অলসো। তাহলে আমাদের আরো একটা ইমপ্রুভড থিওরির কথা ভাবতে হবে। সেই থিওরিটা কেম আফটার লোরেঞ্জ। এটাকে লোরেঞ্জ থিওরি অফ ডিসপারশন বলা হয়। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অফ ডিসপারশন, লোরেঞ্জ থিওরি অফ ডিসপারশন বলা হয়, যেটা কিনা এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরির উপর বেস করে ডেভেলপ করা হয়েছে। আমরা প্রথমে এই থিওরিটা একটা গ্যাসিয়াস মিডিয়ামের ক্ষেত্রে কেমন হয় সেইটা ডিসকাস করব। ইনফ্যাক্ট লোরেঞ্জ থিওরিটা কোন একটা গ্যাসিয়াস মিডিয়ামে কেমন হয় সেইটার উপরে, সেইটা দিয়েই করা আর কি। একটা গ্যাসিয়াস মিডিয়ামে কেমন হয় সেটা এক্সপ্লেন করব। তো এইটাতে যাওয়ার আগে তবুও যদি কিছু প্রশ্ন থাকে একটু ডিসকাস করে নাও, তারপরে এই টপিকটার মধ্যে ঢুকবো। নেই কিছু? এমনিতে সহজ টপিকটা, খুব কঠিন না কিছু স্যার, নয়। ঠিক আছে এটা। ওকে ওকে, চলো। তো এই লোরেন্স থিওরিতে যাওয়ার আগে আমাদের কতগুলো অ্যাজাম্পশন নিয়ে নিতে হবে। কিছু অ্যাজাম্পশনের উপর বেস করে একটা অ্যানালিটিক ফর্মুলা আমরা বের করব। কিছু অ্যাজাম্পশনের উপর বেস করে একটা গ্যাসিয়াস মিডিয়ামে মধ্য দিয়ে যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাস করে সেই মিডিয়ামে পোলারাইজেশন কেমন হয়, সেই মিডিয়ামে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কেমন, সেই মিডিয়ামের সাসেপ্টিবিলিটি কেমন, এর একটা অ্যানালিটিক এক্সপ্রেশন আমরা ডিরাইভ করব। তো অ্যাজাম্পশন গুলো কি কি? অ্যাজাম্পশন গুলো হচ্ছে এইরকম যে কোনো একটা মিডিয়ামের মধ্য দিয়ে যখন ইএম ওয়েভ পাস করে তখন সেই মিডিয়ামে ডাইপোল ক্রিয়েটেড হয়। কিভাবে ডাইপোল ক্রিয়েটেড হয় এটা আমরা দেখে এসেছি। যেভাবে তোমার কোনো একটা ডাইলেকট্রিক সাবস্টেন্সের মধ্যে পোলারাইজেশন ডেভেলপ হয়, ইনডিউস ডাইপোল মোমেন্ট ডেভেলপ হয়, ঠিক একই রকম ভাবে কোন একটা গ্যাসিয়াস মিডিয়ামের মধ্যেও আমরা একই কথা বলতে পারি। There are various kinds like electronic polarization, atomic or ionic polarization, orientational polarization, এরকম বিভিন্ন রকম ভাবে মিডিয়ামটার মধ্যে এইরকম ডাইপোল মোমেন্ট ইনডিউসড হতে পারে। আমরা এখানে এইরকম ধরনেরই একটা অ্যাজাম্পশন নিয়ে নিলাম যে কোনো মিডিয়ামের মধ্য দিয়ে যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাস করছে তখন ডাইপোল মোমেন্ট ক্রিয়েটেড হয়। এবার এই ডাইপোল গুলো ফোর্সড অসিলেটরি মোশন পারফর্ম করে অন দি অ্যাকশন অফ ইলেকট্রিক ফিল্ড অফ দি পাসিং ওয়েভ। খেয়াল করে দেখো, একটা স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা তো সবসময় কনস্ট্যান্ট, কাজেই ডাইপোল মোমেন্ট যেটা ইনডিউসড হয়েছে সেইটা ফিক্সড থাকে। কিন্তু যদি একটা অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ড হয়, ধরো অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ডটা ইলেকট্রনিক পোলারাইজেশনের কথাই ধরো না, অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ডটা তোমার পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে এইরকম একটা সেপারেশন ক্রিয়েট করেছে। হ্যাঁ, এই যে সেপারেশনটা, এই সেপারেশনটা কিসের উপরে ডিপেন্ড করবে? এই সেপারেশনটা ডিপেন্ড করবে স্ট্রেংথ অফ দি ইলেকট্রিক ফিল্ড কি তার উপরে। যদি ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটাই ভ্যারি করে তাহলে ন্যাচারালি এই সেপারেশনটাও ভ্যারি করবে, রাইট? ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা যদি ভ্যারি করে তাহলে দুটো চার্জের মধ্যে সেপারেশনটা ভ্যারি করবে, ডাইপোল মোমেন্টটা তাহলে টাইমের ফাংশন হবে। যখন আমরা একটা অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ডের কথা বলছি, ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা ডিপেন্ডস অন টাইম। ইলেকট্রিক ফিল্ডটা পিরিয়ডিক্যালি টাইমের উপর ডিপেন্ড করে। তাহলে একই রকম ভাবে যে ডাইপোল মোমেন্টটা ইনডিউসড হচ্ছে সেই ডাইপোল মোমেন্টটাও টাইমের ফাংশন হবে, সেই ডাইপোল মোমেন্টটাও অসিলেটরি হবে। দিস ইজ দি সেন্ট্রাল আইডিয়া। ওকে, যখনই কোন একটা মিডিয়ামের মধ্য দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাস করছে সেখানে যে কনস্টিটিউয়েন্ট অ্যাটম বা মলিকিউল গুলো রয়েছে তার মধ্যে ডাইপোল মোমেন্ট ইনডিউসড হচ্ছে, এবং যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা অসিলেটরি অল্টারনেটিং, কাজেই ডাইপোল গুলো ইনডিউস ডাইপোলের যে স্ট্রেংথ সেইগুলো টাইম ডিপেন্ডেন্ট, অর্থাৎ ডাইপোল গুলো এরকম ফোর্সড অসিলেটরি মোশন পারফর্ম করছে। ওকে, আচ্ছা, মলিকিউলস অফ দি গ্যাস আর ফার অ্যাপার্ট। আমরা যদি একটা গ্যাসিয়াস মিডিয়ামের কথা কনসিডার করি, গ্যাসিয়াস মিডিয়ামের মলিকিউল গুলোর মধ্যে সেপারেশনটা অনেক বড়, অনেক বেশি। কাজেই ফোর্স অন অ্যান ইলেকট্রন ডিউ টু লোকাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি produced by the dipoles is negligible other than due to the electric field of the EM wave। অর্থাৎ কোন একটা মলিকুলার ডাইপোলের কথা যখন আমরা কনসিডার করব তার ডাইপোল মোমেন্টটা শুধুমাত্র অল্টারনেটিং যে ইলেকট্রিক ফিল্ড, যে ইএম ওয়েভটা পাস করছে তার ইলেকট্রিক ফিল্ডটা দ্বারাই ইনফ্লুয়েন্সড হবে। এর আশেপাশে যে অন্য মলিকিউলার ডাইপোল গুলো রয়েছে সেইগুলো দ্বারা এফেক্টেড হবে না। দেখো এই নলেজটা আমাদের আসেই, তার কারণ আমরা আগের দিনকে স্ট্যাটিক ডাইলেকট্রিক প্রপার্টিজ ফর এ গ্যাস কেমন হয় এটা আমরা ডিসকাস করেছি। সেই ডিসকাশনটা করতে গিয়ে কিন্তু আমরা ইন্টারনাল ফিল্ডটা ছাড়াই ক্যালকুলেট করেছি। সলিড মেটেরিয়ালের কথা যদি কনসিডার করো, সলিড মেটেরিয়ালের ক্ষেত্রে তোমাকে
ইন্টারনাল ফিল্ডের কথাটা কনসিডার করতে হবে। তার কারণ সলিডের মধ্যে অ্যাটম মলিকিউল গুলো সেপারেশনটা খুব কাছাকাছি, কাজেই কোনো একটা মলিকিউল বা কোনো একটা অ্যাটমের যে মোশন ডায়নামিক্স সেইটা শুধুমাত্র তোমার এক্সটার্নাল ফিল্ডটা নয়, এর আশেপাশে যে অ্যাটম মলিকিউল গুলো রয়েছে, যে আশেপাশে যে ইনডিউস ডাইপোল গুলো রয়েছে তাদের দ্বারা ইনফ্লুয়েন্সড হবে। তো আমরা তো এই থিওরিটা গ্যাসের জন্য করছি, কাজে এটা খুব ফেয়ার একটা অ্যাপ্রক্সিমেশন যে কোনো একটা মলিকুলের ডাইপোল মোমেন্ট বা কোনো একটা মলিকুলের ডায়নামিক্স সেইটা পুরোপুরি কন্ট্রোল হয় বাই দি alternating field of the EM wave which is passing through the medium and not by the surrounding molecules as they are far apart. Okay, এটা হচ্ছে সেকেন্ড একটা approximation and this is a very clear approximation. The third of that approximation is that the electrons are bound to the molecules, bound to the nucleus. ইলেকট্রন গুলো নিউক্লিয়াসে বাউন্ড, কাজেই একটা ইলাস্টিক রেস্টোরিং ফোর্স থাকবে। যখনই তুমি একটা ডিসপ্লেসমেন্টের কথা বলছো, একটা অ্যাটমের ক্ষেত্রে কি হয়, একটা অ্যাটমের ক্ষেত্রে তোমার সাধারণভাবে ইলেকট্রন ক্লাউডটা স্ফেরিক্যাল। আগেই বলেছি আমরা ইলেকট্রনিক পোলারাইজেশন ডিসকাস করার সময়, ইলেকট্রন ক্লাউডের যে চার্জ ডিস্ট্রিবিউশন সেন্টার সেটা নিউক্লিয়াসের সাথে কোইনসাইড করে। তো যদি কোনোভাবে এদের মধ্যে একটা রিলেটিভ ডিসপ্লেসমেন্ট আসে, একটা রেস্টোরিং ফোর্স এক্সিস্ট করবে। ধরে নেওয়া যাক এই রেস্টোরিং ফোর্সটা প্রপোর্শনাল টু দি ডিসপ্লেসমেন্ট। ইলেকট্রন ক্লাউডের যে চার্জ ডিস্ট্রিবিউশন সেন্টার সেইটার সাথে নিউক্লিয়াসের যে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেই রিলেটিভ ডিসপ্লেসমেন্টের জন্য একটা রেস্টোরিং ফোর্স কাজ করবে এবং এই রেস্টোরিং ফোর্সটা এই রিলেটিভ ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল হবে। ওকে, আচ্ছা, এরপর একটা ড্যাম্পিং ফোর্সও থাকতে পারে, বাই সাম মিনস কোনো ড্যাম্পিং ফোর্স থাকতে পারে। আমরা এখানে ধরে নিচ্ছি যে ড্যাম্পিং ফোর্সটা ইজ প্রপোর্শনাল টু দি ভেলোসিটি অফ দি ইলেকট্রন। নেক্সট, দি নিউক্লিয়াস, এইখানে নিউক্লিয়াসটাকে আমরা রেস্টে ধরছি, মানে ক্যালকুলেশনটা ধরো নিউক্লিয়াসের ফ্রেমে রেস্টে করা হচ্ছে। নিউক্লিয়াসটাকে রেস্টে ধরা হচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াসটা তো খুব হেভি, আমরা নিউক্লিয়াসটাকে রেস্টে ধরছি। আর atoms are assumed to be small in size compared to the wavelength of the wave, so the electric field may be assumed to be constant in space vector. একটা ইলেকট্রন ক্লাউডের কথা যদি কনসিডার করো, ধরো এটা নিউক্লিয়াস আর সারাউন্ডিং দিস এইরকম একটা ইলেকট্রন ক্লাউড রয়েছে। এবার যে অল্টারনেটিং ওয়েভটা পাস করছে, সেই অল্টারনেটিং ওয়েভটার যে ওয়েভলেন্থ, অল্টারনেটিং ওয়েভটার যে ওয়েভলেন্থ সেইটা ধরে নেওয়া যাক যে লার্জ এনাফ অ্যাজ কম্পেয়ার টু দি সাইজ অফ দি অ্যাটম। অর্থাৎ এখানে সমস্ত ইলেকট্রন গুলোই অন এন এভারেজ একই রকম ইলেকট্রিক ফিল্ড এক্সপেরিয়েন্স করছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট অ্যাপ্রক্সিমেশন। কি বলতে চাওয়া হলো, একটা ওয়েভলেন্থ, টিপিক্যালি ওয়েভলেন্থ কেমন হয়, সে 5000 অ্যাংস্ট্রম, ভিজিবল লাইটের কথা যদি বলি 5000 অ্যাংস্ট্রম। হোয়ারেজ একটা অ্যাটমের সাইজ কেমন হয়, বোর্ড রেডিয়াসটা ইজ অ্যারাউন্ড 0.5 অ্যাংস্ট্রম, রাইট? তাই এটা খুব ভ্যালিড একটা অ্যাপ্রক্সিমেশন। The size of the atom is much smaller as compared to the wavelength of the propagating EM wave. কাজে একটা অ্যাটমের যে ইলেকট্রন ক্লাউডটা রয়েছে, বলতে পারি তারা কিন্তু এট এ টাইম একটা নির্দিষ্ট ইলেকট্রিক ফিল্ড দ্বারাই এফেক্টেড হয়। এই হচ্ছে কয়েকটা অ্যাজাম্পশন যার উপর বেস করে আমরা থিওরিটাকে ডেভেলপ করব। প্রথমে যেটা বললাম যে ইএম ওয়েভ যখন একটা গ্যাসিয়াস মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করছে, তখন কিছু ডাইপোল মোমেন্ট ইনডিউসড হচ্ছে ডিউ টু দি রিলেটিভ ডিসপ্লেসমেন্ট বিটুইন দি নিউক্লিয়াস এন্ড দি ইলেকট্রন ক্লাউড। এটা সাম সর্ট অফ ইলেকট্রনিক পোলারাইজেশন। আচ্ছা, তারপর molecules of the gas are far apart, কাজেই dynamics of a molecule is controlled by the propagating EM wave, is controlled by the electric field of the EM wave propagating through the medium, not by the molecules surrounding it. আচ্ছা, থার্ড অ্যাপ্রক্সিমেশন, থার্ড যে এটা অ্যাজাম্পশনটা কি বললাম, থার্ড অ্যাজাম্পশনটা বললাম যে there will be a restoring force due to relative displacement and restoring force is proportional to the displacement. There will be a damping force is assumed to be proportional to the velocity of the particles or velocity of the electrons. Fifth assumption ta bollam je there is no motion of the nucleus because it is heavy, so it is fair to consider it to be at rest. আর sixth assumption ta bollam the size of the atom is much smaller as compared to wavelength of the EM wave propagating through it. Hey, assumption গুলো ক্লিয়ার?
ব্যাস, তাহলে এবার এটাকে ডিরাইভ করো, ইকুয়েশন অফ মোশনটাকে লেখো। ইকুয়েশন অফ মোশনটা কি হবে? ইকুয়েশন অফ মোশন দেখো, একটা রেস্টোরিং ফোর্স থাকবে, যে রেস্টোরিং ফোর্সটা প্রপোর্শনাল টু দি ডিসপ্লেসমেন্ট। ধরে নাও ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা আর, প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হচ্ছে এস। তাহলে এইটা বেসিক্যালি কি, রেস্টোরিং ফোর্স এফ আর। এটা হচ্ছে রেস্টোরিং ফোর্স এফ আর। একটা ড্যাম্পিং ফোর্স থাকবে যেটা প্রপোর্শনাল টু ভেলোসিটি বলা হলো। ড্যাম্পিং ফোর্স প্রপোর্শনাল টু ভেলোসিটি, আরটা যদি ডিসপ্লেসমেন্ট হয়, ডি আর ডিটি ইজ দি ভেলোসিটি, ক্যাপিটাল আরটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তাহলে এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটা বেসিক্যালি ইওর ড্যাম্পিং ফোর্স, সে এফ জি, কেমন। আর একটা পিরিয়ডিক ফোর্স রয়েছে, পিরিয়ডিক ফোর্সটা হচ্ছে ডিউ টু দি ইলেকট্রিক ফিল্ড অফ দি প্রপাগেটিং ইএম ওয়েভ, এইটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স এফ এ। তাহলে ইকুয়েশন অফ মোশনটাকে কিভাবে লেখা যায়? এম ডি টু আর ডিটি টু সমান সাম অফ দি থ্রি, এফ এ প্লাস এফ আর প্লাস এফ ডি। এই তিনটে ফোর্সকে যদি ভেক্টরিয়ালি সাম করো, সেইটা তাহলে বাই নিউটনস ল অফ মোশন এম ইন্টু ডি টু আর ডিটি টু এইটার সাথে সমান হবে। এটা কঠিন কিছুই লেখা হয়নি, এটা বেসিক্যালি তোমার একটা ফোর্সড হারমোনিক অসিলেটরের ইকুয়েশন অফ মোশনকে লিখে ফেলা হয়েছে। ওকে, এবার যেভাবে এটাকে করতে হয়, এমটাকে ডিভাইড করে দাও, এন্টায়ার ইকুয়েশনটাকে এম দিয়ে ডিভাইড করে দাও, তাহলে ইউ উইল হ্যাভ ই বাই এম, ইউ উইল হ্যাভ এস বাই এম, ইউ উইল হ্যাভ আর বাই এম। এবার এই ডান দিকে যে সেকেন্ড টার্মটা রয়েছে আর থার্ড টার্মটা রয়েছে, সেইগুলো ইকুয়েশনের বাম দিকে নিয়ে চলে যাও, হয়েছে। তাহলে ক্যাপিটাল আর বাই এম, ক্যাপিটাল আর বাই এম এটাকে আমরা গামা দিয়ে ডিনোট করেছি। এস বাই এম, এস বাই এম এইটাকে আমরা ওমেগা জিরো স্কোয়ার দিয়ে ডিনোট করেছি। বুঝতে পারছো এগুলো কি রিপ্রেজেন্ট করে? একটা কি ড্যাম্পিং ফ্যাক্টর গামা, ইনফ্যাক্ট ড্যাম্পিং ফ্যাক্টরটা আমরা ওই এ দিয়ে রিপ্রেজেন্ট, মানে টু বি দিয়ে রিপ্রেজেন্ট করতাম। এখানে এটা গামা দিয়ে লেখা রয়েছে, একই জিনিস, গামা সমান আর বাই এম। আর এস বাই এমটা ওমেগা জিরো স্কোয়ারের সাথে সমান, যেখানে ওমেগা জিরোটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিকে রিপ্রেজেন্ট করছে। আর ডান দিকে যেমন থাকা উচিত ই বাই এম ইন্টু ক্যাপিটাল ই, সেটাই রয়েছে। এটা আমরা অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ড ধরেছি, তার ফর্মটা এরকম নেওয়া হয়েছে, ই জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা। ওকে, এবার ইউ নো হাউ টু সলভ দি ইকুয়েশন। এটা তো বেসিক্যালি তোমার একটা স্ট্যান্ডার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন, একটা ফোর্স হারমোনিক অসিলেটরের ইকুয়েশন অফ মোশন। এর সলিউশনটা আমরা জানি। সলিউশনটাকে যদি দেখো, তাহলে এই সলিউশনটা এরকম হবে, স্টেডি স্টেট সলিউশন এইরকম হবে। মনে আছে যে তোমার ওই 7 নাম্বার ইকুয়েশনের সলিউশনটা, এই ইকুয়েশনের সলিউশনটার মধ্যে দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন আর একটা পার্টিকুলার ইন্টিগ্রাল। আমরা দেখাতে পারি যে তোমার কমপ্লিমেন্টারি ফাংশন যেটা, সেটা বেসিক্যালি ওভার টাইম ডিকে করে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস বিটি এরকম একটা টার্ম থাকবে। কাজে আমরা স্টেডি স্টেট সলিউশনের কথা যদি কনসিডার করি, সেটা কিন্তু শুধুমাত্র এই পার্টিকুলার ইন্টিগ্রাল তার সাথে সমান। স্টেডি স্টেট সলিউশনটাকে এইরকম ফর্মে দিয়ে ফেলা যায়, ইকুয়েশনে যেমন দেখছো সেরকম ভাবে লিখে ফেলতে পারি। এটাই হচ্ছে তাহলে সলিউশন অফ দি ইকুয়েশন অফ মোশন। ওকে, এখান থেকে আমরা আরটাকে পেয়ে গেছি, এজ এ ফাংশন অফ টাইম, এজ এ ফাংশন অফ ফ্রিকোয়েন্সি ডিসপ্লেসমেন্টটা কেমন হয় সেইটা পেয়ে গেছি। দেখো ভালো করে, ডিসপ্লেসমেন্ট অফ দি ইলেকট্রন ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম পজিশন কেমন হয় সেইটা আমরা লিখে ফেলেছি। এটাকে দেখতে পাচ্ছি যে এটা তোমার ওমেগা অ্যাপ্লাইড, যে ফ্রিকোয়েন্সি, যে ইএম ওয়েভটা পাস করছে তার ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে। আর অবশ্যই এটা টাইমের ফাংশন। তো ডিসপ্লেসমেন্ট যদি পেয়ে থাকি, ন্যাচারালি ডাইপোল মোমেন্ট কি ক্যালকুলেট করে ফেলতে পারবো। ডাইপোল মোমেন্টকে কিভাবে ডিফাইন করা হয়, এখানে পি সিম্বল দিয়ে ডিনোট করা রয়েছে, আমরা আগে মিউ দিয়ে করেছিলাম। যাই হোক, ডেফিনিশনটা একটু মনে করার চেষ্টা করো। ডাইপোল মোমেন্ট P equals to E into R, ইলেকট্রনিক চার্জ কিন্তু দি ডিসপ্লেসমেন্ট। এটাই হচ্ছে তোমার ডাইপোল মোমেন্ট। এক একটা মলিকিউলের জন্য বা এক একটা অ্যাটমের জন্য ডাইপোল মোমেন্টের ভ্যালু হচ্ছে এইটা। এক একটা ডাইপোল মোমেন্ট, এক একটা অ্যাটম বা মলিকিউলের ইনডিউস ডাইপোল মোমেন্ট হচ্ছে এইটা। এবার সিস্টেমে যদি n সংখ্যক মলিকিউলস থাকে পার ইউনিট ভলিউম, ধরো n সংখ্যক মলিকিউলস রয়েছে, তাহলে পোলারাইজেশনটা কত হবে? নাম্বার of molecules, number of atoms per unit volume multiplied by the dipole moment, n into E into R। এখানে শুধুমাত্র R এর ভ্যালুটা বসিয়ে দেওয়া হয়েছে, R টা যা ছিল তাই আছে। n into E করে দিলে কি হয়? n স্কয়ার E ডিভাইডেড বাই দিস। এরকম ভাবে আমরা তাহলে পোলারাইজেশন ইন দি মিডিয়াম কতটা ডেভেলপ হয়েছে এটাকে ক্যালকুলেট করে ফেলতে পারবো। মিডিয়ামের মধ্যে পোলারাইজেশনটা ক্যালকুলেট করে ফেলতে পারলে, যদি তোমার পোলারাইজেশনটা জানা থাকে,
তাহলে এটা খুব ইজি টু ক্যালকুলেট দি সাসেপ্টিবিলিটি অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এটসেট্রা। তো এইটা করার সময় আমরা যখন ক্যালকুলেশনটা করেছি সেখানে দেখো একটা জিনিস ধরে নেওয়া হয়েছে যে তোমার সমস্ত ডাইপোল গুলোই সমস্ত ইলেকট্রন গুলোরই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি একই রকম। সেইটা তো নাও হতে পারে। আমরা আগে যেটা এর জন্য এক্সপ্রেশন বের করলাম, পোলারাইজেশন বের করলাম, সেটা কত পেয়েছিলাম, n স্কয়ার ইনটু ক্যাপিটাল ই বাই m ইনটু ওমেগা জিরো স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার কি ছিল, মাইনাস জে ইনটু গামা ইনটু ওমেগা, এইরকম একটা এক্সপ্রেশন ছিল। এটা খুব সিম্পল একটা অ্যাপ্রক্সিমেশনের উপর বেস করে যে সবারই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটা একই রকম। এখন সেই জিনিসটা ট্রু নাও হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে তোমার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটা বিভিন্ন রকমের হতে পারে। আমরা ধরে নিলাম যে তোমার সিস্টেমের মধ্যে F1 ফ্র্যাকশন, সিস্টেমে পার ইউনিট ভলিউম n সংখ্যক অ্যাটম রয়েছে বা n সংখ্যক মলিকিউল রয়েছে, তার মধ্যে F1 যে ফ্র্যাকশন, সেই F1 ফ্র্যাকশনের তোমার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ওমেগা 1। F1 ফ্র্যাকশনের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ওমেগা 1। যদি n সংখ্যক মলিকিউল থাকে তাহলে কতগুলো মলিকিউলের ফ্রিকোয়েন্সি ওমেগা 1, n ইনটু F1 মলিকিউলের ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা 1। ধরা যাক F2 ফ্র্যাকশনের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা 2। তাহলে কতগুলো মলিকিউল, কতগুলো অ্যাটমের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ওমেগা 2, n ইনটু F2। একই রকম ভাবে যদি Fa becomes the fraction of the molecules having their resonant frequency omega k, তাহলে the number of molecules having their resonant frequency omega k is given by this expression. তাহলে considering all possible resonant frequency we should take a sum। এখানে তাহলে এরকম ধরনের একটা সামেশন নিতে হবে, সামেশন নিলে এরকম ধরনের একটা এক্সপ্রেশন পাবো। দেখো ওমেগা জিরোটাকে রিপ্লেস করা হয়েছে ওমেগা কে দিয়ে, গামাটাকে রিপ্লেস করা হয়েছে গামা কে দিয়ে, আর এখানে যে এনটা ছিল সেই এনটাকে লেখা হয়েছে এন ইনটু এফ কে, এইরকম ফর্মে। এটা কি বুঝতে পেরেছো? এই ইকুয়েশনটায় আরো একটা জেনারেল সলিউশনকে লেখা হয়েছে, যে জেনারেল সলিউশনটার মধ্যে সমস্ত অনেকগুলো রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি থাকতে পারে, সেই পসিবিলিটিটাকে কনসিডার করা হয়েছে। বলো, বুঝলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো তাহলে পোলারাইজেশনটা পেয়ে গেছি। যদি পোলারাইজেশন আমাদের জানা থাকে আমরা রেডিলি সাসেপ্টিবিলিটি কত বের করে ফেলতে পারি, বিকজ উই নো P equals to epsilon 0 into chi e into electric field দেখে এসেছি আমরা। স্ট্যাটিক কেসে যেমন হয় এখানেও তাই জিনিসটা, P সমান epsilon 0 chi e into electric field। তাহলে P বাই E, এখানে P আছে এখানে E রয়েছে, P বাই E যদি করি কাইটা পেয়ে যাবো। কাই তাহলে কত হবে, n স্কয়ার বাই m এপসিলন 0 ইনটু দিস। এই এক্সপ্রেশন থেকে দেখো, এই আগের এক্সপ্রেশনটা থেকে এই এক্সপ্রেশন আমরা চলে আসতে পারি বাই ইউজিং দিস রিলেশন P ইকুয়ালস টু এপসিলন 0 কাই E ইনটু ইলেকট্রিক ফিল্ড। ওকে, কাই টা জানি, সাসেপ্টিবিলিটিটা জানি, রেডিলি উই ক্যান ক্যালকুলেট দি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দি মিডিয়াম। কত হবে, 1 প্লাস কাই ই। 1 প্লাস কাই সাসেপ্টিবিলিটিটা জানলে ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা বের করে ফেলা সহজ। তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্টটাকে লিখতে পারি 1 প্লাস n স্কয়ার বাই m এপসিলন 0 ইনটু দিস। ওই জাস্ট মানে কাইটা আগের এক্সপ্রেশনে পেয়েছিলাম, তার সাথে 1 অ্যাড করে নাও, অ্যাড করে নিলেই ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু পেয়ে যাবে। হয়েছে? আবার আমরা যদি ধরে নিই মিডিয়ামটা নন ম্যাগনেটিক, একদম সকালবেলায় যেটা দেখালাম শুরুতে, যে n স্কয়ারটা ইজ বেসিক্যালি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এর সাথে সমান, দেখালাম না? যদি মিডিয়ামটা নন ম্যাগনেটিক মিডিয়াম হয়, মিউটা যদি μ0 এর সাথে সমান হয়, তাহলে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা ইজ ইকুয়াল টু দি স্কয়ার রুট অফ দি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা n স্কয়ার ইকুয়ালস টু k। তাহলে এই আগের এক্সপ্রেশনটা থেকে যদি আমরা n স্কয়ারটা পেতে চাই, n স্কয়ার সমান কি k, n স্কয়ার সমান k, তাহলে আগের এক্সপ্রেশনটা যদি স্কয়ার করে দাও, আগের এক্সপ্রেশনটা না স্কয়ার করারও তো দরকার নেই, জাস্ট আগের এক্সপ্রেশনটাকে ইউজ করে দাও, n স্কয়ার সমান k, n স্কয়ার সমান k। এবার এই k ভ্যালুটা আগের এক্সপ্রেশন থেকে বসিয়ে দাও, তাহলেই আমরা বলে দিতে পারবো যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দি মিডিয়াম তার জেনারেল এক্সপ্রেশনটা কি। এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ এ মিডিয়াম ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি, ওমেগার উপরে ডিপেন্ড করে। শুধু তাই নয়, মিডিয়ামের যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি গুলো রয়েছে, সেই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি গুলো এই ফর্মুলার মধ্যে আছে। কাজে এই ফর্মুলাটা সাফিসিয়েন্ট টু
to describe the normal dispersion and anomalous dispersion. এই ফর্মুলাটা থেকে আমরা নরমাল ডিসপারশন এবং anomalous dispersion এগুলোকে পরিষ্কারভাবে এক্সপ্লেইন করতে পারি। বলো কোনো প্রশ্ন থাকলে, এই থিওরিটার মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো। নেই, কোনো প্রশ্ন নেই? থাক এই পর্যন্তই নাকি? পরের দিনকে আবার